আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। এবং আজকে মূলত আমরা আলোচনা করব বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সাধারণ জ্ঞান রিলেটেড একটি টপিক, অর্থাৎ বাংলাদেশের নদ নদী। এই টপিকটা ইতিপূর্বে আমরা এই নদ নদীর উপর প্রথম একটা পর্ব আলোচনা করেছি, তো আজকে তার 2 নাম্বার পর্ব। এবং আজকে এই পর্বে মূলত আমরা নদ নদী রিলেটেড বাকি যে বিষয়গুলো ছিল, যেগুলো আমরা বিগত পর্বে বাদ দিছিলাম, সেই বাকি বিষয়গুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবা এবং আমাদের আজকে যে ভিডিওটি সেটি সকলে এনজয় করবা। তো তাহলে সময় নষ্ট না করে আমরা আমাদের যে আলোচনা, তাহলে সেই আলোচনার মধ্যে যাই। দেখো, বিগত পর্বে আমরা মূলত এখান থেকে শেষ করছিলাম যে বিভিন্ন নদী রিলেটেড বিভিন্ন ধরনের যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো থেকে। তার মধ্যে সর্বশেষ একটা সংস্থায় যেটা আলোচনা করা হয় নাই বিগত পর্বে, তো সেখান থেকে আমরা মূলত আলোচনা শুরু করতেছি। দেখো, বাংলাদেশের প্রথম পানি জাদুঘর যেটা রয়েছে সেটার অবস্থান কোথায়, এটা মনে রাখবা, এটা একটু ইম্পর্টেন্ট। আর সাধারণ জ্ঞান ক্ষেত্রে আমি এটা কথা বারবার বলে দিই যে এখানে বোঝার বিষয় কম থাকে সাধারণ জ্ঞানে, এখানে মুখস্থ করার বিষয় বেশি থাকে। এখন এখানকার মধ্যে আমি তোমাদের ট্রাই করব যে বিষয়টা, যে এখানকার মধ্যে যে টপিকগুলো, যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট বেশি, যে ইনফরমেশনগুলো পরীক্ষায় বারবার আসে, আমি তোমাদের সেগুলোকে পয়েন্ট আউট করার চেষ্টা করব। এখন তোমাদের কী কাজ থাকবে, যে বাকি যে ইনফরমেশনগুলো আছে যেগুলো আমি তোমাদেরকে দাগাই দিব না বা এমনিতে পয়েন্ট আউট করে দিব না, তোমরা সবগুলো ইনফরমেশন পড়বা, তবে যেগুলো দাগাই দিব এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা, কারণ এগুলো থেকে পরীক্ষায় একটু বেশি প্রশ্ন আসবে। তো দেখো, যে বাংলাদেশে প্রথম পানি যে জাদুঘর রয়েছে সেটা অবস্থান কোথায়, এটা একটু মনে রাখবা। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এরকম বলবো না। আর যেটা তোমাদের কিন্তু বলে দিব পরীক্ষার জন্য, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বলে দিই আমি, ওই হিসাবে তোমরা কিন্তু দাগাই নিবা। তো পটুয়াখালী জেলা কলাপাড়া যে পাখিমারা গ্রামে এটা রয়েছে, এবং এটার উদ্দেশ্য কি, বাংলাদেশের মানুষের নদ নদী কেন্দ্রিক জীবন জীবিকা ও সংস্কৃতি তুলে ধরা। এটা হালকা করে একটু ধারণা রাখবা, খুব একটা ইম্পর্টেন্ট না, মোটামুটি। এইটা একটু মানে ইম্পর্টেন্ট বলতে সেই ইম্পর্টেন্ট একবারে, এটা একবারে 5 স্টার দিয়ে দাও। যে বিভিন্ন নদীর উৎপত্তি স্থল, যে বিভিন্ন ধরনের নদীগুলো আছে না, এই নদীগুলোর বিশেষ করে উৎপত্তি স্থল, তারপরে শাখা, বিভিন্ন ধরনের শাখা নদী, উপনদী, এই বিষয়গুলো যে আছে, এগুলো কিন্তু পরীক্ষা এখান থেকে প্রশ্ন কিন্তু বিভিন্ন মানে ভাবে আসে, কিন্তু এগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আগেই বলছি এই কথাটা, যে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর কি। এটা কিন্তু যখন এই যে আমরা কিন্তু কয়েকটা নদী ইম্পর্টেন্ট, যে নদীগুলো যেগুলো আমাদের অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, এরকম অনেকগুলো কিন্তু নদী আমরা ইতিপূর্বে কিন্তু আলোচনা করছিলাম। তখনও কিন্তু অনেকগুলো নদী, যেমন পদ্মা, মেঘনা, তা ব্রহ্মপুত্র, এরকম অসংখ্য নদীর কিন্তু আমরা ইয়াগুলো আলোচনা করছিলাম। ওইখানে উৎপত্তি, তার শাখা নদী, উপনদী, এরকম বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করছিলাম। তো তার মধ্যে দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা হলো পদ্মা, আমাদের যে একটা নদী, সেই নদীটা যদি দেখি আমরা, যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু আমি কিন্তু দাগাই দিছি তোমাদের। আর অনেকে এটা মনে করতে পারে এই যে বইটা এত দাগানো, এটা সমস্যা হতে পারে, কিন্তু দেখো এটা তোমার আরও সুবিধা পড়ার জন্য। তোমরা যদি আরও চাও, কি কারো যদি দরকার হয় যে এই দাগানো বইটা আমাকে দেন, আমি কিন্তু তোমরা আমাদের এই যে পেজে বা যেখান থেকে দেখো না কেন, সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ দেওয়া হয়েছে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, আমি কিন্তু তোমাকে এই দাগানো বইয়ের পিডিএফটা কিন্তু দিয়ে দেবো। এখন তোমাদের ইচ্ছা ভাই, তোমরা যদি চাও তাহলে আমাকে বলতে হবে, আমি দিয়ে দেবো, আর না চাইলে তো কোনো কিছু কথাই নেই। আর এটা দাগানো হয়েছে এই কারণে, মূলত এটা অ্যানালাইসিস করা হয়েছে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো দাগানো হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো দাগানো হয়নি। দেখো, প্রথম যেটা রয়েছে পদ্মা, খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। এর উৎপত্তি স্থল কোথায়, হিমালয় গঙ্গোত্রী হিমবাহ থেকে, যেটা নেপালের এদিকে রয়েছে হিমালয়, যেটা আমরা জানি সবাই। এটা প্রবেশ স্থান কোথায়, এই যে প্রবেশ স্থানগুলো যেগুলো আছে না, এগুলো কিন্তু তোমাদের এগুলো কিন্তু এমনিতে মনে থাকবে। বিশেষ করে কেন, কারণ আমরা যখন প্রথম যে পর্বটা আলোচনা করছিলাম, সেই প্রথম পর্বে তোমাদের কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট নদী, গুরুত্বপূর্ণ নদী, যেগুলো অন্যান্য দেশ থেকে, মানে অন্যান্য দেশ বলতে ভারত এবং মায়ানমার থেকে আমাদের বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে, সেই নদীগুলো কিন্তু আমরা দেখাই দিয়েছিলাম একবার ম্যাপের মাধ্যমে। তো এখন তুমি যদি ওই ম্যাপটা যদি মাথায় রাখতে পারো, তাহলে তোমার কিন্তু ইজিলি এই কোন নদীগুলো কোন অঞ্চল দিয়ে প্রবেশ করতেছে তুমি কিন্তু মাথায় রাখতে পারবা। এখন যারা ওইটা দেখে নাই, ওই জন্য তাদেরকে রিকমেন্ড করবো যে প্রথম পর্বটা আগে দেখবা, তাহলে তুমি এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবা ইজিলি, তোমার কিন্তু কোনো ভেজাল হবে না। কারণ ওইখানে আমরা একবার ম্যাপের মাধ্যমে বাংলাদেশের যে ম্যাপটা আছে না, কোন দিক দিয়ে ঢুকছে কোন নদী, একবারে খুব সুন্দরভাবে দেখাইছিলাম। কোন নদী কোথায় মিলিত হচ্ছে, কোথায় দুইটা নদী আলাদা হয়ে যাচ্ছে, সবগুলো বিষয়ে আলোচনা করছিলাম একবারে। তো দেখো এই বিষয়টা, তাহলে এটা হলো চাঁপাইনবাবগঞ্জ। আমরা যখন ম্যাপে আলোচনা করছিলাম তখন দেখাইছিলাম যে এই যে পদ্মা নদী, যেটা ভারতে হলো গঙ্গা, সেটি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ যে আমাদের মূলত বাংলাদেশে সেটা প্রবেশ করেছে। এরপর মেঘনা নদী উৎপত্তি স্থল, এটা মনে রাখবা, আসামের নাগা মণিপুরী দক্ষিণ লুসাই পাহাড় থেকে, এবং এটা প্রবেশ স্থান হলো সিলেট।
যে মেঘনা যে নদীটা রয়েছে এটা মূলত আমাদের সিলেটের ওই দিক দিয়ে মূলত প্রবেশ করছে এবং এই নদীটার কিন্তু অনেকগুলো ভাঙন হয়েছে, কয়েক জায়গায় মিলিত হয়েছে। আমরা সবগুলো বিষয় কিন্তু এবারে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের আলোচনা করছি। এরপর হলো তিস্তা। তিস্তার উৎপত্তি স্থল কোথায়? তিস্তা মূলত হলো সিকিমের পার্বত্য অঞ্চল থেকে এর উৎপত্তি স্থল রয়েছে এবং এর প্রবেশ স্থান হলো নীলফামারী, যেটা উত্তরবঙ্গ অঞ্চল দিয়ে এটা মূলত প্রবেশ করতেছে। এরপর হলো কি আছে? ব্রহ্মপুত্র। দেখো ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায়? সেটা হলো তিব্বতের কৈলাসহ্রের মানস সরোবরের হ্রদ থেকে এবং এটি প্রবেশ স্থান হলো কুড়িগ্রাম। এটাও উত্তরবঙ্গ ওই অঞ্চল থেকে মূলত আমরা দেখতে পাই এদিক দিয়ে প্রবেশ করছে। আর এরপর নাফ নদী রয়েছে, এইটা মোটামুটি খুব একটা ইম্পর্টেন্ট। নাফ নদী থেকে যে ইনফরমেশনটা সবচেয়ে বেশি আছে, বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যবর্তী যে একটা নদী, মানে দুইটাকে আলাদা করছে, সেটা হলো এই নাফ নদী। এই ইনফরমেশনটা অনেকবার পরীক্ষায় আসছে। তারপর হলো করতোয়া, সিকিমের পার্বত্য অঞ্চল, এগুলো মোটামুটি ধারণা। তারপর হালদা হলো, হালদা তো খুব দরকার নেই, করতোয়াটা মাঝে মধ্যে আসে, হালদা খুব আসেই না বলতে গেলে চলে। তার সাঙ্গু, এটাও মায়ানমার এবং বাংলাদেশের মধ্যবর্তী একটা মানে যে মধ্যবর্তী একটা আরাকান পর্বত, সেখান থেকে মূলত কর্ণফুলিটা ইম্পর্টেন্ট বেশি। তাই সেটা হলো মিজোরামের লুসাই পাহাড়। তারপর মনু হলো মিজোরামের পাহাড় থেকে, আর মাতামুহুরি হলো লামার মাইভার পর্বত থেকে। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না। যেগুলো বেশি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু আমি দেখাই দিচ্ছি, ওইগুলো তোমরা বারবার পড়ার চেষ্টা করবা। আর বাকি যেগুলো রয়েছে সবগুলো তোমরা এক নজর দেখে যাবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপর এরপর যেটা রয়েছে দেখো, এটাও পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। সেটা হলো এক নজরে বিভিন্ন ধরনের নদ নদীর যে সম্মিলিত প্রবাহ, এই যে নদ নদীগুলো রয়েছে, আমরা যখন প্রথম পর্বে কিন্তু এগুলো আলোচনা করা হয়ে গেছে। যে প্রথম পর্বে এই বিষয়গুলো দেখছে, এখানে কিন্তু এমনিতে তুমি যদি মুখস্থ করতে যাও, আমি গ্যারান্টি দিব এটা তোমার মাথায় থাকবে না কিন্তু, যে পদ্মা মেঘনা কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে। তা পদ্মা যমুনা আবার কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দে। এভাবে যদি তুমি মুখস্থ করো, তোমার কিন্তু 100% এলোমেলো হয়ে যাবে। আমারও হইতে পারে, অন্য 10 জনেরও হয়। তো এটার জন্য তোমাদের যে প্রসেসটা বলবো সেটা হলো, যে প্রথম পর্বটা তোমরা আবার দেখবা। প্রথমেই আমি একবার প্রথম পর্বের প্রথমেই আলোচনা করছি ওই ম্যাপটাই, যে কোন নদীগুলো কোথায় মিলিত হচ্ছে এবং ওই নদী মিলিত হওয়ার পর পরবর্তী কী প্রবাহ নামে, কী নামে সেটা প্রবাহিত হচ্ছে, এই বিষয়টা। যেমন আমরা যদি প্রথমে দেখি পদ্মা এবং মেঘনা, সেটা আমাদের মিলিত হচ্ছে পদ্মা নদী এবং মেঘনা নদী চাঁদপুরে, এবং সেটা চাঁদপুরে মিলিত হয়ে কী নাম হচ্ছে, সেখানে আমরা মূলত মেঘনা নাম ধারণ করতেছে। এরপর হলো পদ্মা যমুনা কোথায় মিলিত হচ্ছে? গোয়ালন্দ। এরপর কী নাম ধারণ করতেছে? তারপর পরবর্তীতে সেটা হলো পদ্মা। এইরকম কিন্তু এই বিষয়গুলো বিভিন্ন ধরনের নদীগুলো রয়েছে এবং আমরা যেগুলো গুরুত্বপূর্ণ নদী, সেই নদীগুলো মূলত আমরা এই প্রথম পর্বে আলোচনা করছি এবং ওইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। তো ওই জন্য আমরা এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আর আলোচনা করলাম না। এটা তোমাদের মনে করো একটা হোমওয়ার্ক দিলাম, বাসার কাজের মতো। কারণ ওই পর্বটা যে দেখবে, যে প্রথম যে পর্বটা আলোচনা করছি, তারপর ওইটা দেখে তুমি তারপর এটা সলিউশন করতে আসবা, এটা পড়তে আসবা, দেখবা তোমার কাছে একবারে খুব ইজি হয়ে গেছে। তো ওই জন্য এটা তোমার কাজ থাকলো, সর্বপ্রথম আগে ওইটা দেখবা, দেখে তারপরে প্রথম পর্বটা যেটা রয়েছে প্রথমে দেখবা, তারপর এটা দেখবা, তাহলে তোমার একবারে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখো নদীর সমূহের প্রবেশ জেলা, ওইটাও একই, এটাও ওই একই অবস্থা, কোন নদী কোন অঞ্চল দিয়ে প্রবেশ করছে, এটাও ওই পর্বটা আগে দেখবা। ওইখানে এই ওভারঅল সবগুলো বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে। তারপরে একবার দেখো, মহানন্দা তোমার হলো পঞ্চগড় রয়েছে, তিতাস হলো ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব হলো তোমার মেহেরপুর, তিস্তা হলো নীলফামারী দিয়ে, পদ্মা হলো চাঁপাইনবাবগঞ্জ, কর্ণফুলী হলো চট্টগ্রাম, ব্রহ্মপুত্র হলো কুড়িগ্রাম, মেঘনা হলো সিলেট। এসব অঞ্চল দিয়ে মূলত এই নদীগুলো প্রবেশ করছে। তো এরপরে দেখো, এরপরে যদি তোমাদের দেখাই, এখন নদী রিলেটেড আরও যে বিষয়গুলো রয়েছে সেটা হলো নদীর তীরবর্তী জেলা বা শহর স্থান। এটা থেকে অনেকবার প্রশ্ন আসছে যে বিভিন্ন নদ নদী কোন নদীর তীরে কোন অঞ্চল অবস্থিত বা কোন শহর অবস্থিত, এরকম থেকে অনেকবার প্রশ্ন আসছে। তো এখন তোমাদের এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কোন নদীর তীরে কোন কোন শহর অবস্থিত, এই বিষয়গুলো। তো দেখো তার মধ্যে প্রথম যেটা রয়েছে তোমার হলো চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং চট্টগ্রামের যে পেপার মিলস, মানে অর্থাৎ চট্টগ্রাম শহর, এইটার মধ্যে আমাদের মূলত আমরা দেখতে পাই কর্ণফুলী নদীটা। এরপরে রয়েছে হলো চাঁদপুর ভৈরব মধ্যে হলো মেঘনা, তারপর হলো মঙ্গল বন্দর ওয়াড়ি বটেশ্বরের মধ্যে হলো ব্রহ্মপুত্র, তার ময়মনসিংহের মধ্যে হলো পুরাতন ব্রহ্মপুত্র, এরপর হলো কক্সবাজার এবং টেকনাফের মধ্যে হচ্ছে নাফ নদী, তারপর হলো সিলেট এবং সুনামগঞ্জের মধ্যে রয়েছে সুরমা, ঢাকার মধ্যে রয়েছে বুড়িগঙ্গা, তারপর হলো দিনাজপুরের মধ্যে রয়েছে পূর্ণভবা, তারপর ঠাকুরগাঁর মধ্যে রয়েছে হলো টাঙ্গন, আর মানিকগঞ্জের মধ্যে রয়েছে হলো যমুনা, মুন্সিগঞ্জের মধ্যে রয়েছে হলো ধলেশ্বরী, তারপর হলো যশোরের মধ্যে যদি দেখি তাহলে পাবো আমরা কপোতাক্ষ নদ। মানে এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু এগুলো থেকে প্রশ্ন বেশি আসছে আর কি। আর বাকি যেগুলো রয়েছে তোমরা এগুলো জাস্ট ধারণা রাখবা। যেমন এখানকার মধ্যে বরিশালটা আছে, বরিশালটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখো। সেটা হলো কি বরিশাল কোন নদীর তীরে, এটা কীর্তনখোলা, খুব কম আর কি ইম্পর্টেন্ট। যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি কিন্তু ওইগুলো তোমাদের মার্ক করে দিয়েছি, ওইগুলো থেকে কিন্তু পরীক্ষায় বেশি প্রশ্ন আছে, তোমরা কিন্তু এইগুলোতে বেশি গুরুত্ব দিবা। আর ওইগুলো কিন্তু বলে দিলাম। আর বাকি যেগুলো ইনফরমেশনগুলো রয়েছে ওইগুলো জাস্ট একবার দুইবার পড়ে ধারণা নিবা।
এই ছিল মূলত হলো বিভিন্ন নদী তীরবর্তী যে বিভিন্ন ধরনের অঞ্চলগুলো রয়েছে। এরপর হলো সীমানা বিভক্তকারী নদী, মানে বিভিন্ন নদীগুলো রয়েছে যে নদীগুলো সীমানা কিন্তু বিভিন্নভাবে বিভক্ত করছে। তো এর মধ্যে আমরা যদি দেখি, প্রথমে হলো নদীর নামের মধ্যে প্রথমে রয়েছে হারিয়াভাঙ্গা এই নদীটা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তবে এখানকার মধ্যে যে ইনফরমেশনটা থেকে সবথেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসছে সেটা হলো এই যে নাফ নদী, এই নদীটা নিয়ে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে, তুমি যদি একটু বিষয়টা লক্ষ্য করো। তো নাফ নদীর এটা অবস্থান কোথায় আমরা জানি, এটা হলো অবস্থান হলো টেকনাফ কক্সবাজারের মধ্যে এর অবস্থানটা রয়েছে, এবং এটা হলো বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যবর্তী একটা নদী, এবং এর দৈর্ঘ্য হলো আমাদের 64 কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশে এটা প্রবাহিত হয়েছে 56 কিলোমিটার, এবং এইটাই তথ্যটা বেশিরভাগ সময় আসে। এবং উৎপত্তিস্থল আরাকান পাহাড় পর্বত, আরাকান পাহাড় যেটা, আর প্রবেশ পথ হলো কক্সবাজার। তো এটা একটু ভালোভাবে ইনফরমেশনটা মাথায় রাখি, নাফ নদী রিলেটেড, কারণ এখান থেকে পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে নাফ নদী রিলেটেড। তো আশা করি তোমরা কোনো সমস্যা হচ্ছে না। তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, কারো কোনো কিছু যদি থাকে জানার নদ-নদী রিলেটেড। তো এরপরে দেখো নদী রিলেটেড বিভিন্ন ধরনের চলচ্চিত্র, আর আমি এমনভাবে চেষ্টা করব তোমাদের আশা করি কোনো প্রশ্নই থাকবে না, একবারে ওভারঅল নদী রিলেটেড যা কিছু বিষয় রয়েছে এ টু জেড, মানে এমন কোনো বিষয় থাকবে না যেগুলো বাদ যাবে। তুমি নিজেই দেখিও, যখন ক্লাসটা শেষ হবে 2টা পর্ব তুমি সম্পূর্ণভাবে শেষ করবা, তোমার কোনো কিছু বাদ নাই, নদী রিলেটেড সবগুলো বিষয় কভার করা হয়ে গেছে। দেখো এরপরে যেটা রয়েছে সেটা হলো নদী রিলেটেড চলচ্চিত্র। এই যে তোমার নদী রিলেটেড বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম, চলচ্চিত্র, কোনো যদি গান ইত্যাদি বিভিন্ন ধরনের যদি লেখা থাকে তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় অনেকবার আসে এবং অনেকবার আসছে পরীক্ষায় এগুলো কিন্তু। তো দেখো নদী রিলেটেড বিভিন্ন ধরনের চলচ্চিত্রের মধ্যে প্রথমে রয়েছে একটা হলো কোন চলচ্চিত্র, এই যে হালদা একটা রয়েছে, আমাদের হালদা যে চলচ্চিত্রটা এটা রয়েছে, এটা মূলত হালদা যে তৌকির আহমেদ পরিচালিত একটা, সেটা হলো বাংলাদেশি নাট্য চলচ্চিত্র। এটা একটু মনে রাখবা যে হালদা কোন দেশের, এটা হলো বাংলাদেশি একটা নাট্য চলচ্চিত্র, এবং এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। এটা কিন্তু আমরা আগে আলোচনা করছি, যখন হালদা নদী আলোচনা করছিলাম না তখন কিন্তু আমরা এই নদীটা আলোচনা, মানে এই নদী বিষয়ে আলোচনা করছি। এই নদীর নাম অনুসারে কিন্তু এই চলচ্চিত্রটার নাম করা আছে হালদা, কারণ এই হালদা নদীকে নিয়েই মূলত এই চলচ্চিত্রটা। তোমরা যদি দেখো চলচ্চিত্রটা তাহলে দেখতে পারো, কারণ অনেকটা শেখার বিষয় আছে, কিন্তু যারা অ্যাডমিশনে এখন ক্যান্ডিডেট আছে তাদের জন্য এখন দেখার সময় নেই, তোমরা এখন ওটা পরবর্তীতে দেখবা। এখন জাস্ট এগুলো বিষয়গুলো তথ্যগুলো মনে রাখো যে হালদা রিলেটেড কী কী। এই তথ্যটা অনেকবার পরীক্ষা আসছে ভাই, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটা, মানে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, সেটা হলো কি হালদা নদী। এবং এটি এর 2 পাহাড়ে জেলেদের জীবন নিয়ে মূলত এই যে হালদা যে চলচ্চিত্রটা, এটা মূলত এই বিষয়ের, মানে এই যে হালদা ওইটা প্রাকৃতিক যে মৎস্য প্রজনন কেন্দ্র, এবং এখান থেকে যে মানুষগুলো, জেলেগুলো নদী তীরবর্তী অঞ্চলে যে মানুষগুলো বসবাস করতেছে তাদের জীবনের প্রবাহ, এটা নিয়ে মূলত এই চলচ্চিত্রটা নির্মিত হয়েছে। তারপর এই চলচ্চিত্র এগুলো তথ্য মনে রাখলে হবে। তারপর দেখো, তারপর হলো পদ্মা নদীর মাঝি, ভাই রে ভাই, এটা যে কতবার আসছে এই পদ্মা নদীর মাঝি, অনেকবার আসছে এই পরিচালককে। তারপর এখানকার মধ্যে বিভিন্ন ধরনের আর কথাগুলো তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি সবগুলো, পদ্মা নদীর মাঝি রিলেটেড কী কী বিষয়গুলো পরীক্ষায় আসছে, অনেকবার আসছে এটা, যে পদ্মা নদীর মাঝি যে 1993 সালে একটি বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশ ও ভারতে যৌথভাবে নির্মিত চলচ্চিত্র। এখন যদিও ভারতের সাথে খুব একটা সম্পর্ক নেই, এই জন্য এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব কম। আগে অনেকবার আসছে, এটা আসে না যেটা বলবো না, বাংলাদেশ এবং ভারতের এটা কীভাবে যৌথভাবে নির্মিত নাকি আলাদাভাবে না কীভাবে নির্মিত এই কথাটা। তো পদ্মা নদীর মাঝি এটা মূলত কত সালে, 1993 সালে, এটা একটু মনে রাখতে পারো। এরপর হলো পদ্মা নদীর মাঝি উপন্যাসটি, এইটা ইম্পর্টেন্ট, পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটা প্রকাশিত হয় কত সালে, 1936। এটা বেশি মনে রাখিও, উপন্যাসটা তোমার চলচ্চিত্রটা থেকে তোমার উপন্যাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই পদ্মা নদীর মাঝি এটা কত সালে প্রকাশিত হয়, তুমি সালটা এটা নামও মনে রাখলেও কোনো সমস্যা নেই। পদ্মা নদীর যে মাঝি যে সিনেমাটা আছে সেইটার, ওইটা না মনে রাখলেও সমস্যা নেই, কিন্তু তুমি উপন্যাসটা মনে রাখিও, এটা পরীক্ষায় ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। এরপর হলো বাঙালি কথা সাহিত্যিক, এই যে কে এটা রয়েছে সেটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একই নামের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ চলচ্চিত্র নির্মাণ করেন। তারপর এরপর এই চলচ্চিত্রটি জাতীয় পুরস্কার লাভ করে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, একটু ধারণা রাখতে পারো। তারপর 1948 সালে হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বোটম্যান অফ পদ্মা নামে একটি উপন্যাস, এইটা মনে রাখো, এটা ইম্পর্টেন্ট, যে কে কোন ব্যক্তি এই উপন্যাসটির এই ইংরেজি অনুবাদ করেন এবং ইংরেজি অনুবাদের নাম কি। পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটি রয়েছে, এটা ইংরেজি অনুবাদের নাম কি, সেটা হলো বোটম্যান অফ পদ্মা, যেটা আমরা বলি ইংরেজিতে পদ্মা আর কি, যদি উচ্চারণ করি তাহলে পদ্মার মতো হয়, কিন্তু আসলে পদ্মা না, সেটা হলো পদ্মা। তো দেখো এটা কী করেছিলেন, এটা হলো হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় যে রয়েছে তার রচিত একটা উপন্যাস, যেটাকে পরবর্তীতে তার যে এই নামে উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেন এই হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ব্যক্তিটা। আর এটা মূলত হলো বাঙালি সাহিত্যিক যে মানিক বন্দ্যোপাধ্যায় তার রচিত নামে একটি উপন্যাস, এটা মূলত।
দেখো এরপরে যেটা রয়েছে সেটা মূলত আমরা যদি দেখি তিস্তা নদীর, তিস্তা একটি নদীর নাম, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না, একটু ধারণা রাখবা জাস্ট, এটা নামটা একটু মনে রাখে যে তিস্তা একটি নদীর নাম। এটা থেকে প্রশ্ন খুব একটা আসে নাই, খুব কম আসছে। এটা হলো এটা একটু মনে রাখতে পারো, এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা হলো তিস্তা একটি নদীর নাম, সেটা হলো অদ্বৈত মল্লবর্মণ রচিত একটি বিখ্যাত উপন্যাস। খুব মোটামুটি একটা ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না আর কি, এটা মনে রাখতে পারো হালকা করে। তো এরপরে দেখো, এরপরে তোমাদের যদি আরোই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো যদি দেখানোর ট্রাই করি, দেখো যে এরপরে আমাদের যেটা আছে নদী নিয়ে বিভিন্ন সাহিত্য, এটা পরীক্ষায় খুব কম আসছে, অনেক কম আসছে, সাহিত্যগুলোর মধ্যে বেশি খুব একটা আসে নাই। তারপর হলো নদী নিয়ে যে উপন্যাসগুলো রয়েছে, উপন্যাসগুলো পরীক্ষায় খুব কম দেখা যায়। তবে তোমরা কিন্তু তোমাদের কিন্তু তার মানে যে পড়তে হবে না এরকমটা না, তোমাদের কিন্তু আমি কিন্তু এইগুলো দেখাবো তোমাদের, যে বিগত সালে যে পরীক্ষাগুলোতে কীরকম প্রশ্ন আসছে না আসছে, তোমাদের কিন্তু আমি যে পড়াচ্ছি এগুলো থেকে তোমাদের কিন্তু বাস্তবে তোমাদের দেখাবো, শেষে প্রমাণ দেখাবে যে আমি যে পড়াচ্ছি আমার কথাগুলো সত্য না মিথ্যা। আবার অনেকে আবার মনে করতে পারে যে আপনি যে পড়াচ্ছেন তো বলছেন এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো পরীক্ষা পড়বে না। তোমাদের নিজেই আমি দেখাবো যে এগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি বলছি ওইগুলো থেকে কেমন প্রশ্ন আসছে, যেগুলো ইম্পর্টেন্ট না ওইগুলো থেকে কেমন প্রশ্ন আসছে। তার মানে এটা না যে আমি যেগুলো ইম্পর্টেন্ট না বলছি তার মানে ওগুলো পড়বে না, এটা কখনোই না। কিন্তু আমি বারবার এই কথাটা বলি, যেগুলো বলতেছি কম ইম্পর্টেন্ট মানে ওগুলো তুমি কম গুরুত্ব দিবা, যেগুলো দেখতেছি ইম্পর্টেন্ট বেশি ওইগুলোতে তুমি গুরুত্ব বেশি দিবা। যেমন নদী নিয়ে বিভিন্ন ধরনের যদি সাহিত্যকর্মগুলোর মধ্যে দেখি, তার মধ্যে যে ইম্পর্টেন্ট যে ব্যক্তিগুলো সেগুলো সম্পর্কে যদি তোমাদের দেখাই, মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি বিজড়িত যে নদী সেটা হলো কপোতাক্ষ নদী। তারপর হলো রবীন্দ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত হলো সেটা হলো পাবনা জেলার ইছামতি যে নদী সেটাকে নিয়ে। তারপর রবীন্দ্রনাথের সোনারতরী কবিতাটি লিখেছেন পদ্মা নদীকে ঘুরতে গিয়ে। এরপর মানিক বন্দ্যোপাধ্যায় হলো পদ্মা নদীর মাঝিকে নিয়ে, এগুলো বিষয়। তো তারপর নদী নিয়ে যদি উপন্যাসগুলো লিখি, তার নদী নিয়ে যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু তোমাদের এগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো কিন্তু বলছি, এগুলো বেশি পড়বা। যেমন অদ্বৈত মল্লবর্মণের তিস্তা একটি নদীর নাম, এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, এটা কিন্তু আগেই বলছি আমরা। এরপরে হলো হুমায়ুন কবিরের নদী ও নারী, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর হলো সৈয়দ অলিউল্লাহর হলো কাদো নদী কাদো, তা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতি। এরপর হলো আলাউদ্দিন আল আজাদের হলো কর্ণফুলী, এই নদীগুলো। তারপর স্মরণীয় ব্যক্তিদের স্মৃতি বিজড়িত নদী হলো, এটা তো আমরা একটু আগে জানলাম যে মাইকেল মধুসূদন দত্ত হলো কপোতাক্ষ নদ, জীবনানন্দ দাশের হলো ধানসিঁড়ি, আল মাহমুদে হলো তিতাস, এই নদীগুলো মোটামুটি একটা ইম্পর্টেন্ট। তারপর এস.এম. সুলতানের হলো চিত্রা, আর শিল্পচাচা জৈনুল আবেদিনে হলো পুরাতন ব্রহ্মপুত্র। তো এগুলো বেশি একটু ইম্পর্টেন্ট ছিল, যেগুলো বেশি একটু ইম্পর্টেন্ট তোমাদের দাগিয়ে যে চেষ্টা করলাম, তোমরা চেষ্টা করবা এগুলো বেশি গুরুত্ব দেওয়ার, আর বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো জাস্ট মোটামুটি ধারণা রাখার। তো এরপরে দেখো নদী, তারপর হলো যে বিভিন্ন জেলাভিত্তিক যে নদীগুলো, এগুলো না রাখলেও খুব একটা সমস্যা হবে না। তোমার জেলার চেয়ে তোমার পরীক্ষায় বেশি শহরগুলো আসে, বিভিন্ন ধরনের বড় বড় যে শহরগুলো প্রথমেই যেগুলো আলোচনা করছি আমরা, ওইগুলো থেকে প্রশ্ন কিন্তু বেশি আসে, এগুলো থেকে খুব কমই প্রশ্ন আসে। তবে তার মানে তোমরা একবার দুইবার যেগুলো কম আসে ওইগুলো একবারে বাদ দিবে না ভাই, একবারে রিস্ক নিবা না। তোমার যদি এরকম মনে হয় যে না আমি পরীক্ষায় রিস্ক নিব, তাহলে তোমরা এই কাজটা করতে পারো, যেগুলো আমি শুধু ইম্পর্টেন্ট বলি এগুলো পড়তে পারি, কিন্তু ওটা ঝুঁকি হয়ে যাবে। এখন বলা যাবে না পরীক্ষায় তো আর আমি আর কোশ্চেন করবো না, আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তাগিদে তোমাদের সেগুলো আমি বলতেছি যে এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো কম ইম্পর্টেন্ট। এখন ওইগুলো থেকে প্রশ্ন বেশি আসবে, তার মানে বাকিগুলো থেকে যে প্রশ্ন দেবে না এমনটা না, কিন্তু বাকিগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তোমাকে ওই জন্য ওভারঅল সবগুলো মোটামুটি ধারণা নিয়ে যেতে হবে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলতেছি এগুলো একটু বেশি গুরুত্ব দিবা। তো এরপরে দেখো, এরপরে আমাদের যেটা রয়েছে বাংলাদেশের নদ-নদী, এইটা প্রচুর ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা একটা না একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে এই তথ্যগুলো রয়েছে এখান থেকে মানে প্রচুর ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকগুলো ইনফরমেশন আছে এবং এখানে অনেকটা মানে ঘিজিমিজি লাগবে মাথার মধ্যে। দেখো কী কী বিষয়গুলো ইনফরমেশনগুলো যদি তোমাদের দেখানোর ট্রাই করি। বাংলাদেশে মোট অভিন্ন এবং আন্তঃসীমান্ত নদ নদী, অর্থাৎ মূলত সংখ্যার হিসাবে বাংলাদেশের যে সংখ্যায় বাংলাদেশে বিভিন্ন ধরনের যে নদ নদীগুলো রয়েছে আমরা ওভারঅল এগুলো বিষয়ে তোমাদের এখন তথ্যগুলো দেব। তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হলো বাংলাদেশের মোট অভিন্ন এবং আন্তঃসীমান্ত যে নদী সেইটা হলো মূলত হলো 57টা, এবং এটা যৌথ নদী কমিশন যে রয়েছে সেইটা অনুযায়ী মূলত 57টা ধরা হয়, কিন্তু বাংলাপিডিয়া অনুযায়ী 58টা ধরা হলেও কিন্তু বেশিরভাগ উত্তরে যেটা দেখা গেছে এই 57টা যৌথ যে নদী কমিশন রয়েছে সেই নদী কমিশন অনুযায়ী ধরা হয়েছে। এরপর হলো ভারত থেকে বাংলাদেশে আসা অভিন্ন নদীর সংখ্যা, আমরা মূলত এটা যৌথ নদী কমিশন অনুযায়ী যদি ধরি তাহলে সেগুলো 54টা, আর বাংলাপিডিয়া অনুযায়ী ধরি হলো 55টা, কিন্তু বেশিরভাগ সময় এই যৌথ কমিশনটাই ধরা হয় এখানকার। এরপর বাংলাদেশের নদীর সংখ্যা হলো মূলত মাধ্যমিক ভূগোল অনুযায়ী যদি ধরি তাহলে 700টা, এবং পরীক্ষায় এটাই বেশি ধরা হয়, কিন্তু অন্যান্য যদি তোমাকে তথ্যে বলে যাই তাহলে কিন্তু বিষয়টা আলাদা হবে। যদি বাংলাদেশের পরিসংখ্যান পকেট যে বুক রয়েছে সেটা অনুযায়ী হলো 310টা, আর ছোটদের বিশ্বকোষ এটা অনুযায়ী আবার 230টা, কিন্তু পরীক্ষায় তোমার এই ইনফরমেশনটাই দিতে হয় যে মাধ্যমিক ভূগোলের যে ইনফরমেশনটা এটা, এবং এটাই থেকে প্রশ্ন আসে।
তারপর এরপর দেখো উপনদী শাখা নদী সহ বাংলাদেশের মোট নদীর দৈর্ঘ্য হলো 24,140 কিলোমিটার, খুব একটা ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট আসে না এটা পরীক্ষায়। বাংলাদেশের ক্ষুদ্রতম নদী, এটাই মনে রাখিও, এটা কিন্তু পরিবর্তন হয়েছে, আগে ছিল আলাদা, এখন মূলত গাঙ্গিনার যে নদীটা রয়েছে সেই নদীটা, এটা কিন্তু প্রথমেই তোমাদের বলছি, প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম সে পর্বে, সেটা বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম নদী হলো গাঙ্গী নদী বা গাঙ্গিনা যেটাকে বলি। তারপর হলো নাফ নদীর দৈর্ঘ্য, এটা মনে রাখবা, এটা পরীক্ষায় অনেকবার আসছে, সেটা হলো 56 কিলোমিটার। বাংলাদেশের ভারতে প্রবেশকারী নদী, বাংলাদেশ থেকে ভারতে মানে আমাদের দেশ থেকে ভারতে গেছে এরকম নদী হলো তোর একটা, সেটা হলো কি আমাদের হলো কুলিক নদী, যেটা আমাদের মূলত ঠাকুরগাঁ জেলা দিয়ে সেখান দিয়ে প্রবেশ করছে, তোমরা যদি লক্ষ্য করো এটা যে কুলিক নদী যে নদীটা রয়েছে। আর বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় আবার বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশ হতে একটা নদী দেখো বাংলাদেশ হতে ভারতে শুধু প্রবেশ করছে কিন্তু আসে না, এরকম কোনো বিষয় নেই। কিন্তু কিছু নদী আছে যে নদীগুলা বাংলাদেশ হতে ভারতে গিয়ে আবার পুনরায় বাংলা ভারতে গেছে, আবার ওই দিক থেকে ব্যাক হয়ে আবার বাংলাদেশে চলে আসছে। এরকম নদী মূলত আমরা দেখতে পাই 4টা নদী এরকম, তার মধ্যে আত্রাই, পূর্ণভবা, মহানন্দা এবং টাঙ্গন, এই নদীগুলা। এরপরে দেখো, এরপরে যদি তোমাদের দেখানো ট্রাই করি, এই ইনফরমেশনগুলো প্রচুর কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে ভাই, খুব গুরুত্ব দিবা কিন্তু এখানে। তারপর এরপর দেখো বাংলাদেশে, তারপর হলো বাংলাদেশ হতে ভারতে গিয়ে আমাদের পুনরায় বাংলাদেশে প্রবেশ করছে, এরকম নদী বললাম 4টা। এরপরে হলো বাংলাদেশের যে নদ, বাংলাদেশের নদ হলো কিন্তু 3টা, যেগুলো আমরা এটা কিন্তু আগেই বলছি, প্রথম পর্বে কিন্তু এগুলো আলোচনা করছি, নদ এবং নদী। এগুলো মূলত আমাদের নদ মূলত পুরুষবাচক শব্দ বোঝায়, আর নদী মূলত স্ত্রীবাচক শব্দ বোঝায়, এরকম বিষয়টা। তো এখন দেখো বাংলাদেশের যে নদ রয়েছে সেই নদ মূলত হলো 3টা, সেটা হলো ব্রহ্মপুত্র, তারপর হলো কপোতাক্ষ, তারপর আড়িয়াল খাঁ, এগুলোকে নদ বলা হয়, কখনো এদিকে নদী বলা হয় না। তারপর হলো পদ্মা নদী প্রবাহিত হয়েছে 4টি দেশে, এটাও ইম্পর্টেন্ট, পদ্মা নদী কোন কোন দেশ দিয়ে প্রবাহিত হয়েছে সেটা হলো 4টি, সেটা হলো চীন, তারপর হলো নেপাল, ভারত ও বাংলাদেশ, এসব নদী এইসব অঞ্চল দিয়ে এটা প্রবাহিত হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি ও সমাপ্ত নদী হলো 2টি, মানে বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং বাংলাদেশে ওই নদীটা শেষ হয়ে গেছে, এরকম নদী হলো 2টা, একটা হলো হালদা আর একটা হলো সাঙ্গু, এই 2টা নদী। এবং মায়ানমার থেকে বাংলাদেশে আসা অভিন্ন নদীর সংখ্যা হলো 3টি, অর্থাৎ মায়ানমার থেকে বাংলাদেশে আসছে এরকম নদী, সেটা হলো 3টা, একটা হলো কী সাঙ্গু, মাতামুহুরি ও নাফ, এই নদীগুলো মূলত। এই ছিল মূলত হলো আমাদের নদী রিলেটেড বিভিন্ন সংখ্যার তথ্যগুলা। তারপর জেলাভিত্তিক ব্যতিক্রম নদী, এটাও খুব একটা ইম্পর্টেন্ট না, যে প্রথমে যে একটা তোমাদের ছক দেখাইলাম না বিভিন্ন শহরের, ওইটা থেকে প্রশ্ন আসছে, এগুলো খুব একটা আসে না, ওই জন্য দেখালাম। এইটা এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে ভাই, এগুলো আমি বারবারও তোমাদের যারা আমাদের পেজের সাথে কানেক্টেড আছো তাদের এই প্রশ্নগুলো অনেকবার দিচ্ছি কিন্তু পেজের মধ্যে, যে বাংলার দুঃখ বলা হয় কাকে, বাংলার দুঃখ বলা হয় দামোদর। তারপর হলো কুমিল্লার দুঃখ বলা হয় কাকে, সেটা হলো গোমতী নদী। তারপর হলো চট্টগ্রামের দুঃখ বলা হয় কাকে, তারপর হলো চাকতাই খাল। তারপর হলো খাগড়াছড়ির দুঃখ বলা হয় কোনটা, সেটা হলো চেঙ্গি নদী। শেষের 2টা খুব একটা ইম্পর্টেন্ট না, এই যে প্রথমকার যেটা রয়েছে সেটা হলো বাংলার দুঃখ, তারপর হলো কুমিল্লার দুঃখ, এই 2টা বেশি ইম্পর্টেন্ট, এই 2টা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে, বাংলার দুঃখ এবং কুমিল্লার দুঃখ। আর মাঝে মধ্যে চট্টগ্রাম দুঃখটা আসে, খুব কম চট্টগ্রাম দুঃখ, আর খাগড়াছড়ির দুঃখ এগুলো আসে না, মানে শেষের 2টা খুব একটা ইম্পর্টেন্ট না, প্রথমকার 2টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই 2টা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। আর সব থেকে যে হাইলি একবারে সেটা হলো বাংলার দুঃখ, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে, এটা অনেকবার আসছে। তোমাদের একবার আমি কিন্তু স্পেসিফিকলিভাবে নির্দিষ্ট করে একবার ধরে দিচ্ছি, এবং তারপরেও যদি তোমার গুরুত্ব না থাকে তাহলে ভাই কিছু করার নাই আর, মানে এইরকমভাবে গুরুত্ব হবে তোমাদের কেউ কিন্তু ধরাই দিবে না একবারে, আমি একবারে তোমাদের ধরে ধরে যেটা ইম্পর্টেন্ট একবারে দেখাই দিচ্ছি, এরকম তোমরা নাও পেতে পারো। দেখো নদী সম্পর্কিত আরও বিভিন্ন ধরনের কী আমাদের তথ্যগুলো জানা লাগবে এবং যেগুলো পরীক্ষায় অনেকবার আমাদের আসছে। তো দেখো বাংলাদেশের ক্ষুদ্রতম নদী, এটা আগেই বলছি, এটা হলো কি গাঙ্গিনা। তারপর বাংলাদেশের সুয়েজ খাল নদী কোনটাকে বলা হয়, সেটা হলো গাবখান নদী, যেটা গাবখান চ্যানেল যেটা ঝালকাঠিতে রয়েছে, এই নদীটাকে মূলত বলা হয়। এরপরে যদি দেখো এটা দরকার নাই, নদীর নামে জেলা, এটাও খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর এটা দেখো জোয়ার ভাটাহীন নদী গোমতী নদী, জোয়ার ভাটাহীন নদী কি গোমতী নদী, মানে এখানে কোনো জোয়ার এবং ভাটা নাই। আমরা জানি জোয়ার মানে হলো নদীর পানি ফুলে ওঠা এবং ভাটা মানে হলো নদীর পানি সেই নিচে নেমে যাওয়া, সেটাকে মূলত জোয়ার ভাটা। তো এখন এই নদীতে এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যায় না। তো এরপর হলো দ্বিতীয় দীর্ঘতম নদী হলো সুরমা নদী। এরপরে যদি আমরা দেখি চরের সংখ্যা বেশি সবচেয়ে কোন নদীতে, সেটা হলো যমুনা নদী। আর পশ্চিম বাহিনীর নদী যেটা হলো সেটা হলো বিল ডাকাতিয়া। এরপরে যে মানে আমি কিন্তু শুধু ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো পরীক্ষায় যেগুলো থেকে প্রশ্ন বেশি আসে, পরীক্ষার জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ, আমি কিন্তু তোমাদের সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তারপর নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণকে, নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণকে বলা হয় শিকন্তি। এটা কিন্তু আগে আলোচনা করছি, মানে যারা শিকার নদী ভাঙ্গনে, আমরা জানি নদী ভাঙ্গনে আমরা কি হই, শিকার হই, তার মানে এখানে তাহলে কী হবে, শিকন্তি। আমরা নদী ভাঙ্গনে কী হই, শিকার হই, এখানেও দন্তস্ব আছে আর এখানেও হলো শিকন্তি ক্ষেত্রে দন্তস্ব। তো কিন্তু আমরা এভাবে কিন্তু টেকনিক্যালি কিন্তু মনে রাখতে পারি। আমি কিন্তু এভাবে ট্রাই করছিলাম আমার যে পড়াগুলো রয়েছে পড়াগুলো মনে রাখার, বিভিন্ন টেকনিক্যালিভাবে যেভাবেই সম্ভব সেভাবে মনে রাখার।
এখন তোমরা চাইলে তোমরা তোমাদের ইচ্ছা মতো সেভাবে কিন্তু মনে রাখতে পারো। এখন বাকিটা তোমাদের ইচ্ছা। তোমরা কিন্তু তোমাদের এখন এই জিকে বিষয়টা কি বলো দেখি, অনেকে এমন বিষয় হবে তোমার কাছে বিষয়টা কিন্তু ইজি মনে হবে, কিন্তু অন্যজনের কাছে সেই বিষয়টা কী হবে, কঠিন মনে হতে পারে। কিন্তু আমি এই বিষয়টা আমার কাছে ইজি, ঠিক আছে, কিন্তু অন্যজনের কাছে এটা কিন্তু কঠিন। তখন সে কিন্তু বিভিন্ন টেকনিক্যালি এই বিষয়টা কিন্তু মনে রাখার চেষ্টা করে। তো এরপরে দেখো যেটা বললাম, নদী ভাঙ্গনের সর্বশান্ত যে জনগণ তাদেরকে বলা হয় শিকন্তি। আর তারপর রয়েছে হলো নদীমাতৃক বাংলা শাখা, এটা দরকার নাই খুব একটা। তারপরে দেখো বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রমকারী নদী হলো ব্রহ্মপুত্র। আর দেশের তারপর হলো বাংলাদেশের প্রধান নদী বন্দর হলো নারায়ণগঞ্জ, যেটা শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। তারপর হলো বাংলাদেশে কোন নদী জোয়ার ভাটা হয় না, যেটা তো বললাম একটু আগে, সেটা হলো গোমতী, আর যেটাকে মূলত কুমিল্লার দুঃখ বলা হয়। তারপর হলো বাংলাদেশ কোন নদী বাংলাদেশের ভিতর দিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে কিছু দূর প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয়েছে, সেটা হলো মেঘনা, আমরা এটা জানি আগে থেকেই। তারপর হলো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোথায়, এটা হলো কর্ণফুলী নদীর উপর, এটাই সবার মোটামুটি ধারণা আগে থেকেই। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী, আত্রাই নদী। এটাও কিন্তু অনেকবার প্রশ্নটা আসছে যে চলন বিলের মধ্যে কোন নদী প্রবাহিত হয়েছে, সেই চলন বিল, মানে সেই কিন্তু বড় বিল, যারা দেখছো অবশ্যই আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা কিন্তু অনেকটা এলাকা নিয়ে কিন্তু এই বিলটা। তারপর দেখো যে পশ্চিমাঞ্চলে লাইফলাইন বলা হয় কোন নদীকে, গড়াই নদী। তারপর হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর উপর নির্মিত, সেটা পদ্মা। মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট, খুব একটা না, এভাবে তোমরা মনে রাখতে পারো। তো এরপরে দেখো আমাদের যদি তোমাদের দেখানো ট্রাই করি। তারপর যারা লাইভে যুক্ত আছো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই সেগুলো আমাদের জানাও, কোনো যদি বিষয়ে জানার থাকে। আর সাথে কিন্তু তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা। আমি কিন্তু তোমাদের একবারে দাগাই দিচ্ছি ভাই, এরকম তুমি পাবা না, তুমি একবার বই থেকে তোমাদের দাগাই দিচ্ছি। সবাই কিন্তু এমনিতে স্লাইড আকারে ক্লাস নেই, এবং তোমাদের খুঁজতে হয় যে কোথায় আছে না আছে। তোমরা বইটা বাই করবা, দেখবা যে এই টপিকগুলো হুবহু মিলবে, তোমাদের কিন্তু দাগাই নেওয়ার সুবিধা ভালো পাবা। এরপরে দেখো টিপাইমুখ বাঁধ, এই একটা বাঁধ রয়েছে যে এই টিপাইমুখ বাঁধ, সেটা মূলত আমরা দেখতে পাই, সেটা মূলত সিলেটের ওইখানে আমরা মূলত এই বাঁধটা দেখতে পাই। বাংলাদেশ এবং সিলেটের সীমান্ত থেকে প্রায় 1000 কিলোমিটার পূর্বে মূলত এই টিপাইমুখ যে বাঁধটা রয়েছে, সেই বাঁধটার অবস্থান আমরা মূলত লক্ষ্য করতে পারি। তোমাদের এই বাঁধটার রিলেটেড যদি কিছু ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করি, যে টিপাইমুখ যে বাঁধটা রয়েছে, এই বাঁধটা মূলত তোমাদের এমনভাবে দেওয়া হয়েছে, টিপাইমুখ বাঁধটা মানে হলো আমাদের ভারত থেকে যে সিলেট অঞ্চল দিয়ে যে আমাদের প্রবেশ করছে, সেখানে আমাদের যে নদী, সেই নদীর অঞ্চলে সেখানে মূলত যে পানিটা যাতে সঠিকভাবে, পানির যে বিষয়টা এটা যাতে তারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, এই ধারাটা, এটাকেই মূলত এর জন্যই মূলত এই টিপাইমুখ বাঁধটা দেওয়া হয়েছে। এটা সম্পর্কে একটু তথ্যটা জানে রাখি। এবং কোন নদীর তীরে মূলত এটা বাঁধটা নির্মাণ করা হয়েছে, এটা হলো আমাদের বরাক নদী ও তুইভার নদীর যে সংযোগস্থল। কোন নদী, বরাক নদী এবং আমাদের যে তুইভার নদী রয়েছে, এই যে আমাদের তুই ভাই, এই দুই নদীর যে সংযোগস্থল, সেই সংযোগস্থলে মূলত আমাদের এই বাঁধটা, মূলত টিপাইমুখ যে বাঁধটা রয়েছে, সেই বাঁধটা মূলত আমাদের নির্মাণ করা হয়েছে। দেখো এরপরে আমাদের যেটা রয়েছে এটা একটু ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখিও যে টিপাইমুখ বাঁধ কোন নদীর মানে এখানে কোন নদীর সংযোগস্থলে এটা নির্মাণ করা আছে, এটা কিন্তু অনেকবার আসছে। তো তারপর এগুলো খুব একটা দরকার নাই। এরপরে দেখো টিপাইমুখ বাঁধ নির্মাণ করা আছে 1500 মেগাওয়াট বিদ্যুৎ, এটা মোটামুটি ধারণা রাখতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট না। আর বাকিগুলো দরকার নাই। তারপর হলো এক ফারাক্কা বাঁধ, এইটা মনে রাখে, ফারাক্কা বাঁধ সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন আসছে, যে এটা অবস্থান বর্তমানে মূলত যদি দেখি আমরা, এটা হলো ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান রয়েছে, অর্থাৎ ভারতের মনোহরপুর নামে, সেখানে এটা খুব একটা ইম্পর্টেন্ট না। মোটামুটি এটা মনে রাখবা যে নদীর উপর এই বাঁধটা নির্মিত হয়েছে, সেটা কোন নদী, গঙ্গা নদী, এবং পরীক্ষামূলকভাবে চালু 1975 সালে। এবং বাংলাদেশের সীমান্ত হতে দূরত্ব, এটা মনে রাখবা, এটা অনেকবার আসছে, বাংলাদেশের সীমান্ত হতে এই দূরত্ব কত, 16.5 কিলোমিটার এই সীমান্ত। তো দেখো তারপর রয়েছে হলো বিখ্যাত বাঁধ ও সেচ প্রকল্প। তার মধ্যে রয়েছে বিখ্যাত বাঁধ ও সেচ প্রকল্পের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, সেটা হলো বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হলো তিস্তা বাঁধ সেচ প্রকল্প, যেটা আমরা কোথায় দেখতে পাই, লালমনিরহাটে কিন্তু দেখতে পাই। এবং এই সেচ ব্যবস্থাধীন এলাকায় জমির পরিমাণ প্রায় 99 লক্ষ একর, মানে কতটুকু চিন্তা করছো, 99 লক্ষ একর মানে অনেক, কিন্তু বিশাল পরিমাণ। এই বাঁধের কারণে কিন্তু এই সমস্ত অঞ্চলগুলো সঠিকভাবে ফসল উৎপাদন করা যাচ্ছে, নতুবা কিন্তু যেত না কিন্তু। তো এরপরে দেখো আরেকটা বিষয় আছে আমাদের নদী শাসন। নদী শাসন বলতে কি, নদী শাসন বলতে নর্মাল জিনিসটা দেখো, নদীর স্বাভাবিক গতি প্রবাহকে বাধা সৃষ্টি করা হলো নদী শাসন। মানে কথার কথা, নদী স্রোত যাচ্ছে, আমরা ওইখানে কোনো একটা কিছু বাধা করে সেই নদীকে যে স্বাভাবিক যে প্রবাহ, সেই প্রবাহকে বাধা করলাম, এরকম যখনই বাধা করবো সেটাকে নদী শাসন বলে। যদি দেখো এখানে বইয়ে একটু সুন্দরভাবে দেওয়া হয়েছে, বইটা যদি আমরা দেখি বিষয়টা, যে নদী ভাঙ্গনে রোধ করার জন্য নদী পৃষ্ঠে থেকে পাড়ের উচ্চতায় বড় বড় পাথর ফেলে বা কংক্রিটের তৈরি বিশালাকার নানান রূপের ব্লক দিয়ে জলের স্রোতের গতিপথে পরিবর্তনের মাধ্যমে ভূমিক্ষয় রোধ করা হয়। এবং পাড়ের মাঝে বাঁধের মতো বানিয়ে
পাড়ের ক্ষয় রোধ করার প্রক্রিয়া হলো নদী শাসন, যেটা একটু আগে বললাম। মানে নদীর স্বাভাবিক যে গতি প্রবাহ, এই স্বাভাবিক গতি প্রবাহটাই মূলত নষ্ট করে যে দেওয়া হচ্ছে, এটাই মূলত নদী শাসন। মানে নদী যেভাবে স্বাভাবিকভাবে গতি প্রবাহ হয় সেটা কিন্তু হচ্ছে না, এটাকে মূলত বলা হচ্ছে নদী শাসন। তো এরপরে দেখো আমাদের আর বেশিক্ষণ নাই, আশা করি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আমাদের দেখো এরপরে যেটা রয়েছে সেটা হলো নদী ভাঙ্গন। আমরা তো জানি নদী ভাঙ্গন কোনটা, যে নদী ভাঙ্গন এক প্রকার আমরা প্রাকৃতিক দুর্যোগ বলতে পারি, কারণ এই নদী ভাঙ্গনের ফলে বিভিন্ন এলাকা ভেঙে যায়। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা মোটামুটি ওই জন্য আলোচনা করলাম না। তারপর হলো জীবন্ত সত্তার মর্যাদায় তুরাগ নদী। তো এটা একটু মনে রাখবা, এটা হালকা করে জাস্ট পড়বা, এটা খুব একটা ইম্পর্টেন্ট না এটাও, যে তুরাগ নদী বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড পাউ বা কর্তৃক তুরাগ নদী প্রদত্ত পরিচিত নম্বর উত্তর কেন্দ্রিক অঞ্চলের নদী নং হলো কত নম্বর, আমাদের 25 নম্বর। তো দেখো ঢাকা শহরে যে 4টি নদী তা দ্বারা বেষ্টিত, তার মধ্যে একটি হলো তুরাগ নদী আমরা দেখতে পাই। হাইকোর্ট কর্তৃক ঐতিহাসিক রায়ের মাঝখানে জীবন্ত সত্তার মর্যাদা লাভ করেছে এই নদীটা মূলত। তো আমরা মূলত আমাদের যে বেসিক যে পড়াগুলো ছিল এখন পর্যন্ত আমরা সেগুলো আলোচনা করে শেষ করলাম। তো এখন মূলত আমরা তোমাদের যে এত কিছু পড়াইলাম, যে বাংলাদেশের নদ নদী রিলেটেড বিভিন্ন ধরনের তথ্যগুলো ইনফরমেশনগুলো দিলাম, এখন আমরা তোমাদের এটা দেখানোর ট্রাই করব যে এই যে ইনফরমেশনগুলো বিভিন্ন ধরনের দিলাম, এখন এগুলো থেকে কি প্রশ্ন আদৌ আসছে কি আসে নাই। এখন দেখো বিগত সালে তোমাদের প্রশ্নগুলো কিন্তু বাস্তবে তোমাদের দেখাচ্ছি বিষয়টা, যে আমরা যে পড়াচ্ছি এগুলো থেকে কি প্রশ্ন কমন আদৌ আসে কিনা। দেখো তোমাদের এখন প্রমাণ দেখাই, যে দেখো কোনটি যমুনার উপনদী, তোমাদের পড়ায় নেই যে যমুনার বিভিন্ন ধরনের শাখা নদী উপনদী, এবং যেটা পরীক্ষায় আমি যেটা দাগাই দিয়েছিলাম ওইটা থেকে কিন্তু আসছে। এটা বিসিএসের কত 21 সালের কিন্তু বিশেষ যে প্রশ্নটা সেখানে কিন্তু আসছে। দেখো কোনটা নদী, সেটা হলো তিস্তা। আমি কিন্তু তোমাদের দাগাই দিয়েছিলাম তিস্তা নদীটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা দেখলে মিলাই নিও। তারপর হলো কিসের স্রোতে নদী খাত গভীর হয়, কিসের স্রোতে, এটা তো আমরা আগে থেকে জানি, জোয়ার ভাটা যখন হবে তখন কিন্তু নদীর সাথ আমাদের নদীর যে খাত মানে গভীরতা সেটা কিন্তু কী হয় আমাদের, সেটা অনেকটা গভীর হয়ে যায় নদীর যে খাত। তারপর যদি আমরা দেখি এরপর টেকনাফ কোন নদীর তীরে অবস্থা, এটা তো একটু আগে বললাম টেকনাফ আমাদের কোন নদী, সেটা নাফ নদী। তো দেখো এরপরে যদি তোমাদের দেখান ট্রাই করি আর বাকি কোশ্চেনগুলা। তারপরে এরপরে যেটা রয়েছে দেখো, যে এই যে দেখো এটাই একটু আগেই পূর্ণভাবা নাগর, তারপর হলো নাগর টাঙ্গন কোন নদীর উপনদী, এগুলো সব দেখাইছে কিন্তু কি মহানন্দা। তারপর হলো কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে, একটু আগে তোমাদের দেখালাম, সেটা হলো আমাদের মিজোরাম যে রাজ্য রয়েছে সেখানে। সিলেট কোন নদীর তীরে অবস্থিত, তোমাদের কিন্তু এগুলো দেখাই দিছি যে কোন নদীর তীরে কোনটা অবস্থিত, একটু আগে দেখালাম, তো সেটা হলো সুরমার তীরে সিলেট। আর তোমরা অবশ্যই ভাই যেইটাই পড়ো না কেন, যেই টপিকে পড়ো না কেন, বাংলা বলো, ইংরেজি বলো, জিকে বলো, তুমি সায়েন্স কমার্স যে ব্যাকগ্রাউন্ডে হও না কেন, যেখানেই হও না কেন, তোমার মেইন টার্গেট থাকবে তুমি যেই টপিক পড়বা সেই টপিকের বিগত সালের কোশ্চিন মাস্ট বি করবা একবারে। মানে বিগত সালে কোশ্চিন তুমি না করে তুমি যদি জাস্ট মেইন তাদের যে টপিকগুলো পড়ো, তোমার কিন্তু কোনো লাভ নাই দিন শেষে। তোমার মূলত মেইন টপিকগুলো তো পড়তে হবে, তার পাশাপাশি বিগত সালে কোশ্চেনগুলো একবার মাস্ট বি পড়তে হবে, যে করবে না সে ধরা খেয়ে যাবে কিন্তু। তো এরপরে যদি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটা কোশ্চেন দেখাই, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো কই তোমাদের যদি কয়েকটা দেখাই, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন পাইছি, যে দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা কোশ্চেন দেখো। এই যে এইটা প্রশ্ন একটু আগে দেখালাম, যে কোন নদী বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা অবস্থায়, সেটা হলো নাফ নদী। তারপর হলো বাংলাদেশ ও ভারতে অভিন্ন নদীর সংখ্যা দেখাইলাম কিন্তু এটা 54টা। তারপর হলো বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য উৎপাদন, এটা কিন্তু বললাম হালদা নদী। তারপরে দেখো এরপরে যেটাই দেখবা উৎপত্তি স্থলে মেঘনা নদীর নাম কি, ওখানে কী নাম ধারণ করছে, সেটা হলো বরাক নদী। তোমাদের কিন্তু এটা প্রথম পর্বে দেখাইছিলাম, যে এই যে ওইখানে যে যে মেঘনা নদী যে উৎপত্তি হয়েছিল, সেখানে ভারত থেকে যে সিলেট দিয়ে ঢুকলো, ওইখানে কোন কোন নদী কোন কোন নাম নিয়ে ঢুকছে এবং কোথায় কোথায় মিলিত হয়েছে, এগুলো সব দেখানো হয়েছে। তারপরে এরপর দেখো সিকিমে পার্বত্য অঞ্চলে কোন নদীর উৎপত্তি, সেটা হলো করতোয়া নদী। এরকম সবগুলো কিন্তু রয়েছে। তারপর ফারাক্কাবাদ বাংলাদেশ সীমান্ত হতে কত দূর, একটু আগে কিন্তু বললাম, সেটা হলো 16.5 কিলোমিটার। তারপরে মানে সবগুলো কিন্তু তোমরা পাবা। জাহাঙ্গীরনগরে যদি দেখি আমরা, জাহাঙ্গীরনগরে পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়, সেটা হলো গঙ্গোত্রী হিমবাহ থেকে। তারপর এরপরে যদি তোমাদের দেখাই, দেখো যে বাংলাদেশের যে নদীটি নাম যমুনা, তিব্বতের সে নদীর নাম কি, সেটা হলো ব্রহ্মপুত্র। আমরা একটু যখন ম্যাপটাতে আলোচনা করছিলাম তখন কিন্তু তোমাদের এগুলো দেখাইছিলাম। যমুনার নদীর প্রাচীন নাম কোনটা, সেটা প্রাচীন নাম হলো জোনাই। আমরা যখন যমুনা নদী আলোচনা করছিলাম তখন কিন্তু বলছিলাম এর অনেকগুলো নাম রয়েছে, বিভিন্ন নামে ব্যবহার করা হয়। তা বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদীর নাম কি, এটা জানাশোনা আগে থেকে, পদ্মা। তারপর হলো তিব্বতের মানস সরোবর হতে উৎপত্তি, সেটা হলো ব্রহ্মপুত্র। মানে প্রায় তোমরা আমি যে ক্লাসটা নিয়েছি 90% তোমরা ওইখান থেকে কমন পাবা, এগুলো থেকে যদি কেউ গুরুত্ব দেয়। এখন যদি গুরুত্ব না দেয় ভাই, আর আমার তো আর কিছুই বলার নাই আর। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন যদি দেখি, করতোয়া নদীর উৎপত্তি স্থল কোথায়,
একটু আগে দেখালাম সিকিমে পার্বত্য অঞ্চল। এরপর যদি বাংলাদেশের বৃহত্তম নদী কোনটা, বৃহত্তম নদী বাংলাদেশের কিন্তু এখানে মেঘনা ধরা হয়েছে, কিন্তু বর্তমানে কিন্তু এগুলো কিন্তু পরিবর্তন হয়, বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, এগুলো কিন্তু মানে সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়, কারণ এক একটা নদীর কিন্তু স্থান কিন্তু যেমন থাকার ওরকম কিন্তু থাকে না, কারণ জানো যে নদীর একদিক ভাঙে আর একদিক গড়ে, এটাই স্বাভাবিক, ওই জন্য কিন্তু এগুলো চেঞ্জ হয় মাঝে মধ্যে। তো দেখো তারপর হলো কি, এরপর যদি দেখো পদ্মা ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে, এটা আমরা আগে জানি চাঁদপুরে। তারপর হলো এশিয়া বৃহত্তম প্রাকৃতিক মৎস্য কেন্দ্র, সেটা হলো এই যে আমরা একটু আগে যেটা জানলাম হালদা নদী, সেটা হলো সবচেয়ে বড়, সেখানে প্রাকৃতিক মৎস্য কেন্দ্র রয়েছে। তো এরপরে যদি তোমাদের আর কয়েকটা দেখাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি দেখো, সেটা হলো কি কুশিয়ারা কোন নদী, কোন অঞ্চলের নদী কুশিয়ারা, সেটা কি সিলেটের। তারপর হলো কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হলো কোথায়, কর্ণফুলী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করছে, তোমরা কিন্তু এটা জানো, সেটা হলো মিজোরামের লুসাই পাহাড়ে। সবগুলো কিন্তু তোমরা ওইগুলো যদি দেখো করো তাহলে হবে। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে কী নাম পরিচিত হয়ে, সেটা তো জানাই, পদ্মা, নর্মাল। তবে গুচ্ছ বিশ্ববিদ্যালয় এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসছিল, গুচ্ছের ক্ষেত্রে যদি দেখো তিস্তা নদী উৎপত্তি স্থল কোথায়, এটা 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 জানে নাকি, এটা যে ক্লাসটা করছে সেই কিন্তু এটা বলতে পারবে, মানে ইজি কিন্তু প্রশ্নগুলো সব হলো সিকিম পর্বত থেকে। মেডিকেলে যদি কয়েকটা প্রশ্ন দেখো, যে পদ্মার উপনদী নয় কোনটা, দেখো পদ্মার কোনটা, এগুলো কিন্তু সবগুলো পদ্মার উপনদী, মহানদা, টাঙ্গন, কুলিক, শুধু ধল্লাটাই শুধু পদ্মার উপনদী না। এরপরে দেখো বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটা, একটু আগে জানলাম, সেটা হলো কি হালদা। এই নদীগুলো বাংলাদেশে উৎপত্তি এবং বাংলাদেশে শেষ। তো এই ছিল মূলত আমাদের ওভারঅল নদ নদী রিলেটেড একবারে ফুল আলোচনা। তো আমরা চেষ্টা করলাম তোমাদের আজকে মূলত নদ নদী রিলেটেড যা কিছু বিষয় ছিল তোমাদের একবারে টু জেড, মানে নদী রিলেটেড এমন কোনো বিষয় নয় যেটা আমরা রাখছি, তোমাদের ওভারঅল সবগুলো বিষয় বাংলাদেশের নদ নদী রিলেটেড যতগুলো বিষয় আছে আমরা চেষ্টা করছি আজকের এই পর্বের মাধ্যমে সেই সবগুলো বিষয় সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার। আশা করি তোমাদের পর্বটা অনেক উপকার আসছে, এবং আমাদের যে পড়ালাম সেগুলো থেকে যে কমন আসছে তোমাদের বাস্তবে প্রমাণ দেখালাম। তো আশা করি তোমরা ক্লাসগুলো অনেকটা এনজয় করেছো, এবং তোমাদের আশা করি এটা অনেকটা লাভ হয় পরীক্ষার ক্ষেত্রে যদি কেউ মনোযোগ সহকারে দেখে থাকে। আর যদি না দেখে তাহলে তার ঘাটতি হবে, সে কিন্তু বুঝতে তার সমস্যা হয়ে যাবে। তো আশা করি তোমাদের ক্লাসটা অনেক উপকার হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবা, আর যদি কারো কোনো সমস্যা হয় সেগুলো তোমাদের জানাবা, আমরা সবগুলো প্রবলেম তোমাদের সলভ করার চেষ্টা করব। আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো প্রবলেম, নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।